27 ফেব্রুয়ারি 2011 সিরিয়ার একটি গ্রামে, একটি প্রত্যন্ত গ্রামে একটি শিশু বা একটি নাবালক বসবাস করে। ছেলেটির নাম ছিল মুয়াইবেসিয়াস। কে জানতো এই ছেলেটিকে উদ্দেশ্য করে বা এই ছেলেটিকে কেন্দ্র করে সিরিয়ার বুক জুড়ে একটি গৃহযুদ্ধের সূচনা হবে। 2011 সালের 27 ফেব্রুয়ারি এই ছেলেটি সে তার স্কুলের একটি দেওয়ালে লিখেছিল, ইটস ইউর টার্ন ডক্টর। এবার ডক্টর তোমার পালা, বা এবার ডাক্তার তোমার পালা। ঠিক সেই বিষয়টিকে যখন স্কুলের যে প্রশাসনিক বিভাগ বা স্কুলের যে শিক্ষক তারা দেখতে পায়, তখন সেটি সিরিয়ার যে প্রশাসনিক বা সামরিক বিভাগের যে লোকগুলো ছিল তাদের কাছে জানানো হয়। ঠিক সেই মুহূর্তে এর পরের দিন ভোরবেলা পুলিশ সিরিয়ার একটি গ্রামে, সিরিয়ার দক্ষিণে দারা নামক গ্রামে সেই বালকটির বাড়িতে হানা দেয়। তখন বালকটি ছিল একটি 14 বছরের যুবক। সে একটি স্কুলে পড়াশোনা করত এবং তার এই ছেলেটির চিন্তা ভাবনা ছিল সে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে। ঠিক সেই মুহূর্তে ভোর রাতে ছেলেটির বাড়িতে কয়েকজন পুলিশে হানা দেয়। ছেলেটির সহ মোট 15 জনকে তখন তারা বন্দী করে নিয়ে যায়। পুলিশরা যখন এই ছেলেটি এবং 15 জনকে পুলিশের কারাগার নিয়ে যায়, তখন তাদেরকে পায় 45 দিন ধরে পুলিশের কাস্টডিতে অনেক নির্যাতন এবং অত্যাচার করা হয়। ঠিক সেই বিষয়টি যখন তার বাবা মা খবর পায়, তখন তারা পুলিশের কাছে যায় এবং পুলিশকে তাদের ছেলেদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। কিন্তু পুলিশ বিভাগ থেকে একটি কথাই জানানো হয় যে তোমরা তোমার ছেলেদের আশা ছেড়ে দাও, তাদের আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। ঠিক তার 45 দিন পর পুলিশ বিভাগ থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই যে ছেলেগুলো, তাদের উপর একটি মুমূর্ষ নির্যাতন এবং অত্যাচার করা হয়। তাদের নখ উপড়ে ফেলা হয়। তাদেরকে বাথরুমের যে শাওয়ার চালিয়ে কারেন্টের হিট দিয়ে তীব্র থেকে তীব্রভাবে কষ্ট দেওয়া হয় এবং তাদেরকে এরকম ভাবে অত্যাচার করা হয় যে তাদের অনেকের হাত পা ভাঙ্গা, অনেকের যে চামড়া ছিল সেই চামড়াগুলোকে ছড়িয়ে ফেলা হয়েছে। এই বিষয়টি যখন সিরিয়ার মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে, তখন পুরো সিরিয়া নিয়ে একটি প্রোটেস্ট বা আন্দোলনের সূচনা হয়, যেটিকে আমরা বলতে পারি যে একটি গৃহযুদ্ধের সূচনা। ঠিক সেই মুহূর্তে 2011 সালে সিরিয়ার যে প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ তিনি মৃত্যুবরণ করেন। সকলেই ভেবেছিল হয়তোবা তিনি যেহেতু মৃত্যুবরণ করেছে, তারপরে যে শাসক আসবে সে সিরিয়া জুড়ে একটি শান্তির বাণী বয়ে নিয়ে আসবে। কিন্তু কি আর হতো, সিরিয়ার পুরাতন যে প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ মৃত্যুবরণ করার পর তার যে সুযোগ্য উত্তরসূরি, তারই ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় আসে। বাশার আল আসাদ অনেক বছর লন্ডনে পড়াশোনা করেছিল এবং সে লন্ডনের ডক্টরি নিয়ে পড়াশোনা করত। সবাই ভেবেছিল হয়তো বাশার আল আসাদ ক্ষমতায় আসার পরে পুরো সিরিয়া জুড়ে শান্তি এবং উন্নতি বিরাজ করবে। কিন্তু কে জানতো সে আসার পরে পুরো সিরিয়া জুড়ে একটি দুর্নীতির পুরো অঞ্চলে চেয়ে যাবে এবং পুরো সিরিয়া জুড়ে একটি হাহাকার সৃষ্টি হবে। মানুষ যেটা চিন্তা করে নাই তার চেয়ে বেশি ক্ষতিকর দিক নিয়ে বাশার আল আসাদ সকলের মাঝে আবির্ভূত হয়েছিল। বাশার আল আসাদ ক্ষমতায় আসার পরে পুরো সিরিয়া জুড়ে দুর্নীতির আঁকড়া বেড়ে যায়। তারই মধ্যে 2007 সালে পুরো সিরিয়া জুড়ে একটি ভয়াবহ খরা বা মহামারী ছড়িয়ে পড়ে। এই মহামারীতে অনেক সংখ্যক মানুষ মৃত্যুবরণ করে এবং অনেক সংখ্যক মানুষ খাদ্যের ঘাটতির মধ্যে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে 2011 সালে বাশার আল আসাদ ক্ষমতায় বসার পরে সকলেই ভেবেছিল হয়তোবা সে সিরিয়া জুড়ে শান্তিতে বিরাজ করবে। কিন্তু বাশার আল আসাদ যখন ক্ষমতায় আসার পরে পুরো সিরিয়া জুড়ে একটি দুর্নীতির আটটা ছড়িয়ে পড়ে। কারণ সবাই যেটা ভেবেছিল হয়তোবা বাশার আল আসাদ যেহেতু নিজের সুন্নি মেয়েকে বিবাহ করেছে, অবশ্যই সে সিরিয়ার যে সুন্নি মুসলমান তাদের জন্য বসে কাজ করবে। কিন্তু সে ক্ষমতায় বসার পরে সে আরো বেশি দুর্নীতি পড়াটা হচ্ছে। আমরা জানি পুরো সিরিয়া জুড়ে প্রায় 80% মানুষ মুসলমান, তার মধ্যে 74% সুন্নি মুসলমান এবং 6% যেটার সাথে ছিল শিয়া মুসলিম। এই শিয়া মুসলিমে যেহেতু বাশার আল আসাদ একজন শিয়া মুসলিম, সে চাইতো না কখনো সুন্নি মুসলিমের দ্বারস্থ হবে এবং সে ক্ষমতায় বসার পরে সিরিয়ার যত সামরিক বিভাগ, পুলিশ বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সকল সামরিক বিভাগের যে প্রধান ছিল, এই প্রধানগুলোকে
তার যত আত্মীয় স্বজন ছিল এবং তার যত কাছের মানুষ কাজিন তারা ছিল, তাদেরকে সেখানে সে বসিয়ে দিই। এই বিষয়টিকে সিরিয়ার যে প্রশাসনিক বিভাগ তারা কখনোই মানতে পারে নাই। ঠিক আমরা আসছিলাম যে বালকটির কথা, যে বালকটিকে যখন তারা মারধর করে 45 দিনের যে ভয়াবহ অত্যাচারে সেই বালকটির যে খবর সেটা যখন পুরো মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে, তখন পুরো সিরিয়া জুড়ে একটি গৃহযুদ্ধের সূচনা হয় এবং সিরিয়া জুড়ে একটি আন্দোলনের সূচনা হয়। ঠিক আন্দোলনে দেখা যায় যে প্রথম দিন যখন আন্দোলন শুরু হয়, হয়তোবা বাশার আল আসাদ তখন যদি একটু মানবিক হতো, এই সূত্রপাত বা এই গৃহযুদ্ধের সূত্রপাত হতো না। কিন্তু তিনি মানবিকতার চেয়ে অধিকতর বেশি রুদ্র হয়ে ওঠে, যার দরুন প্রথম দিনের আন্দোলনে তিনি পুলিশকে একদম সরাসরি বলে দেয় যারা আন্দোলনের নামে তোমরা তাদেরকে গুলি করতে দ্বিধাবোধ করবে না। দেখা যায় পুলিশ বিভাগ থেকে বা আর্মি বিভাগ থেকে প্রথম দিন 2জনকে মৃত্যুবরণ করে বা 2জনকে গুলি করে। তারপরের দিন বা তার যে গত সপ্তাহ 2 সপ্তাহ 1 সপ্তাহের ব্যবধানে টোটাল প্রায় 1000 জন মানুষকে সিরিয়া জুড়ে মৃত্যুবরণ বা সিরিয়া যুগে হত্যাকাণ্ড চালায়। এই ভয়াবহতা যখন পুরো সিরিয়া জুড়ে খবর ছড়িয়ে পড়ে, পুরো সিরিয়া জুড়ে একটি হাহাকার সৃষ্টি হয়ে যায়। আমরা জানি এই সিরিয়া জুড়ে প্রায় 5 লাখ, সিরিয়ার যে গৃহযুদ্ধে এই গৃহযুদ্ধে টোটাল 5 লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। 9 ডিসেম্বর 2024 বাশার আল আসাদ এই গৃহযুদ্ধের মাধ্যমে গৃহযুদ্ধে পলায়ন করে এবং পরাজিত হয় এবং তিনি সিরিয়া থেকে পলায়ন করে চলে যায় এবং এভাবে একটি গৃহযুদ্ধ সমাপ্ত হয়। সিরিয়া যুদ্ধে যে বাশার আল আসাদ পারিবারিক যে অবস্থান তো সেটা আমরা যতটুকু জানি, তবে 1963 থেকে 2011 সাল পর্যন্ত টোটাল 53 বছর তারা এই শাসনভারের দায়িত্বভাবে ছিল। টোটাল 53 বছরে তারা এই যে সিরিয়া অঞ্চলে তারা তাদের শাসনভার কায়েম করেছে এবং 9 ডিসেম্বর 2024 এই সময়টিতে বাশার আল আসাদ পরাজয় বরণ করে এবং তিনি তার বিমান বাহিনীর মাধ্যমে বা বিমান দিয়ে তিনি তার দেশ থেকে ত্যাগ করেন। তখন সিরিয়াতে যে ক্ষমতা আসে তিনি হলেন মোহাম্মদ গাজী আল জুলানি। তিনি হলেন সিরিয়ার আল হারাত আসামস STM এর নেতা এবং আমরা যতটুকু জানি যে সিরিয়ার যে সামরিক বিভাগ ছিল, যে পুলিশ আর্মি বিভাগ, সেই আর্মি বিভাগটি 2 দলে বিভক্ত ছিল। কারণ যখন গৃহযুদ্ধের সূত্রপাত হয়, যেহেতু সিরিয়ার 74% সুন্নি মুসলমান, যখন গৃহযুদ্ধের সূত্রপাত হয় তখন তারা 2টি দলে বিভক্ত হয়। যে একটা হয় যে ফ্রি সিরিয়ান আর্মি FSA এবং আরেকটি হয় সরকারি আর্মি যারা সরকারের পক্ষ থেকে কাজ করে। এবং যারা ফ্রি সিরিয়ান আর্মি এটা থেকে আল হারাত আল সামস STM এর সূত্রপাত হয় এবং সূচনা হয় এবং তারা সিরিয়ার যে যত সাধারণ মানুষ আছে তাদের জন্য কাজ করে। ঠিক 9 ডিসেম্বর 2024 সালে সিরিয়াতে একটি নতুন রাজার সূত্রপাত হয় এবং তিনি মানুষের জন্য কাজ করবে এই আশাবাদী নিয়ে সকলের মাঝে আবির্ভূত হয় মোহাম্মদ গাজী আল জুলানি। এবং তিনি যখন ক্ষমতা বাড়ে বা শাসন বাড়ে, অস্থায়ী সরকারের একজন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান, তিনি শুক্রবারে উমাইয়া যে দামেস্কের যে উমাইয়া মসজিদ, এই মসজিদে তিনি প্রথম ইমামতি করেন এবং এই উমাইয়া মসজিদে তিনি তার যে একটা যুদ্ধের যে কেন্দ্রবিন্দু ছিল সেখানে তিনি সেটার ফুল নকশা বা কারিকুলাম তৈরি করেন। উমাইয়া মসজিদটি 705 খ্রিস্টাব্দে আমরা জানি যে খলিফা আল ওয়ালিদ এটি নির্মাণ করে এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মাজারও এখানে অবস্থিত। সিরিয়াতে গৃহযুদ্ধের বিজয় লাভ করার পরে আমাদের সামনে আরেকটি বিষয় যেটি চোখের সামনে বেশি হলে সেটি হলো যে বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, তিনি যুগ বুঝে কূপ মারে। দেখা যায় যে উনি যখন সিরিয়াতে বিজয় লাভ করে উনি চিন্তা ভাবনা করে হয়তোবা এই সুযোগে দেশটির শাসনভার বা যে কোনো একটি রাজ্য উনি যদি দখলে নিতে পারে তখন সেই জন্য তিনি সিরিয়ার যে গোলান মালভূমি, আমরা যতটুকু জানি সিরিয়ার যে গোলান মালভূমি এটি ইসরায়েলের সাথে অবস্থিত এবং ইসরায়েলের পার্শ্ববর্তী, তিনি এই গোলান মালভূমিতে বোমা নিক্ষেপ করে এবং সিরিয়ার প্রায় গোলান মালভূমিকে পুরোটাই ইসরায়েলের দখলে নিয়ে নেয়। কিন্তু আমরা আশা চাই না, কারণ সিরিয়ার বর্তমান যে অস্থায়ী সরকার যে প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জুলানি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা অচিরেই এই সিরিয়াকে, এই ইসরায়েলকে ধ্বংস করে দিব। এবং কারণ আমরা জানি আমাদের জন্য যে ভবিষ্যৎবাণী তিনি বলে দিয়েছেন যে সিরিয়া একটি শামদেশ, কারণ শামদেশ এখানে কি আমাদের একটি সূচনা হবে এবং এখান থেকে দাজ্জালের সমাপ্তি ঘটবে। এখানে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে এবং ঈসা আলাইহিস সালাম পূর্ব দিক থেকে এখানে আগমন করবে। যেহেতু আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছে, অবশ্যই সিরিয়া সেটি কার্যকলাপ প্রতিফলিত হবে। তো আমরা আশা রাখি এই সিরিয়া একদিন মুসলিমদের জন্য একটি বিজয়ের সুনিশ্চিত তৈরি হবে ইনশাআল্লাহ।